আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় যুদ্ধবিরতি সফল করতে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের মাধ্যমে হামাস নমনীয়তার বার্তা দিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী সভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিশ্ব নেতারা সতর্ক করেছেন এই পদক্ষেপ ভয়াবহ মানবিক পরিণতি ডেকে আনবে। অন্তর্বর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোন সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিবে না জার্মান সরকার। ইসরায়েল গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে এ কথা উল্লেখ করে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স এ ঘোষণা দেন। সুদানের বিদ্রোহী আধা সামরিক বাহিনী RSF এর জন্য অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা বহন করা সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করে দিয়েছে সুদানের বিমান বাহিনী। এতে বিমানে থাকা 40 জনের সবাই নিহত হয়েছেন। হটকা বানে বিধ্বস্ত ভারতের উত্তর কাশীর ধারালি এবং হর্ষিল উপত্যকা থেকে গত 3 দিনে 566 জনকে উদ্ধার করা হয়েছে। তাছাড়া আরও 300 জনকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। কলকাতায় উপনগরীর এক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গড়ে উঠেছে এক রহস্যময় রাজনৈতিক ঘাঁটি। কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের শেষ রক্ষার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধ বন্ধে নমনীয়তার বার্তা দিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতি সফল করতে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের মাধ্যমে হামাস নমনীয়তার বার্তা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে তারা এমন একটি বিস্তৃত চুক্তিতে রাজি যেখানে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে, বিনিময়ে যুদ্ধ বন্ধ ও দখলদার বাহিনী গাজা থেকে সরে যাবে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে হামাস সতর্ক করে বলেছে, গাজার শহর দখল করা এমন এক দুঃসাহসিক পদক্ষেপ যার জন্য তাদের ভারী মূল্য দিতে হবে এবং এটি কোনো পিকনিক হবে না। তারা আত্মসমর্পণের বিষয়টি উড়িয়ে দিয়েছে। হামাস বলেছে নেতানিয়াহুর পরিকল্পনা ও ভ্রান্ত ধারণা ব্যর্থ হবে। এদিকে ইসরায়েলের গাজা পূর্ণ দখলের ঘোষিত পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনদের মধ্যে ভয় ও হতাশা বাড়ছে। যুদ্ধবিরতি আলোচনা দীর্ঘায়িত হলে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। অনেকে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা 22 মাস ধরে গাজায় বাস্তুচ্যুতি ও জোরপূর্বক অনাহারকে স্বাভাবিক করে তুলেছে। গাজা সিটি দখলে ইসরায়েলি পরিকল্পনায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা শুক্রবার গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিশ্ব নেতারা সতর্ক করেছেন এই পদক্ষেপ ভয়াবহ মানবিক পরিণতি ডেকে আনবে। এর একদিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল পুরো গাজা উপত্যকার সামরিক নিয়ন্ত্রণ নিতে চায়। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা সম্প্রসারণের এই পরিকল্পনা চলমান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে, যা গণহারে বাস্তুচ্যুতি ও খাদ্য সংকটকে চরমে পৌঁছে দিতে পারে। এ বিষয়ে নিন্দা জানিয়ে বিশ্বের বিভিন্ন মহল প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘ মানবাধিকার প্রধান এক বিবৃতিতে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার তুর্ক বলেন, অধিকৃত গাজা উপত্যকার সম্পূর্ণ সামরিক দখল নেয়ার ইসরায়েলি সরকারের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী, যেখানে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারি শেষ করতে বলা হয়েছে। এটি দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন ও ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণের অধিকারেরও পরিপন্থী। গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করছে জার্মানি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোন সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দিবে না জার্মান সরকার। ইসরায়েল গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে এ কথা উল্লেখ করে শুক্রবার 8 আগস্ট চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স এ ঘোষণা দেন। ইসরায়েলের মন্ত্রিসভা আজ ভোরে গাজা শহর দখলে নেয়ার একটি পরিকল্পনা অনুমোদন করছে। প্রায় 2 বছর ধরে চলা গণহত্যা যুদ্ধের পর বহির্বিশ্বে
বিশ্বের তীব্র সমালোচনা সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহুর দখলদার সরকার। মেরস বলেন, হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি চাওয়া ইসরায়েলের অধিকার। তিনি এক বিবৃতিতে বলেন, জার্মান সরকার বিশ্বাস করে যে গত রাতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা উপত্যকায় আরো কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই লক্ষ্যগুলো কিভাবে অর্জন করা যেতে পারে তা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জার্মান সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দিবে না। গত জুনে জার্মান পার্লামেন্ট জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের 13 মে পর্যন্ত ইসরায়েলে $564 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। ভাড়াটে যোদ্ধা বহনকারী আমিরাতের বিমান উড়িয়ে দিল সুদানের বাহিনী, নিহত 40। সুদানি বিদ্রোহী আধা সামরিক বাহিনী আরএসএফের জন্য অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা বহন করা সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করে দিয়েছে সুদানের বিমান বাহিনী। রাজধানী দারফুরে আমিরাতের বিমানটি অবতরণের পরে এটি উড়িয়ে দেওয়া হয়। এতে বিমানে থাকা 40 জনের সবাই নিহত হয়েছেন। বুধবার 6 আগস্ট দারফুরের নাইলা বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। বিমানটিতে যাত্রীদের সবাই ছিলেন দক্ষিণ আফ্রিকার দেশ কলম্বিয়ার নাগরিক, যারা ভাড়াটি যোদ্ধা হিসেবে কাজ করেছিলেন। সুদানের সেনাবাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, ধ্বংস হওয়া কার্গো বিমানটি যে আমিরাতের সেনাবাহিনীর সে ব্যাপারে তারা নিশ্চিত। ভারতে হটকা বানে বিধ্বস্ত গ্রাম, এখনো 300 জনকে উদ্ধারে কাজ চলছে। হটকা বানে বিধ্বস্ত ভারতের উত্তর কাশীর ধারালি এবং হর্ষিল উপত্যকা থেকে গত 3 দিনে 566 জনকে উদ্ধার করা হয়েছে। 566 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মতলি হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে 112 জনকে এয়ারলিফট করে দেরাদুনের জলি গ্র্যান্ড বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া আরো 300 জনকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন প্রশাসন। ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ, আইটিবিপি, বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও এবং স্থানীয় প্রশাসন হর্ষিল সেক্টরে দ্রুত যোগাযোগের ব্যবস্থা তৈরি করে আটকে থাকা লোকজনের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মতলি থেকে হর্ষিলে যোগাযোগের জন্য উত্তরাখণ্ড সরকারের 4টি হেলিকপ্টারকে কাজে লাগানো হয়েছে। কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের শেষ রক্ষার চেষ্টা। কলকাতা উপনগরীর এক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গড়ে উঠেছে এক রহস্যময় রাজনৈতিক ঘাঁটি। শত শত অফিস ও দোকানে গমগম করা এলাকায় কয়েক মাস ধরে যাতায়াত করছেন এমন কিছু ব্যক্তি, যাদের একসময় বাংলাদেশ দেখা যেত রাষ্ট্র ক্ষমতার শীর্ষে। স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর একাংশের এই নেতারা এখন এই অঞ্চলের বাসিন্দা। বহুল আলোচিত এই বাণিজ্যিক কমপ্লেক্সটির একটি ভবনের 8ম তলায় দপ্তর খুলেছে পলাতক আওয়ামী লীগ। কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারছে না যে এখানে বাংলাদেশের এক সময়কার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দলটির বিদেশ ভিত্তিক কার্যক্রম চালানো হচ্ছে।